আসসালামু আলাইকুম। আজ আমার জীবনের ভিন্ন ধরনের একটা অভিজ্ঞতার কথা আপনাদের সাথে শেয়ার করছি। জীবনে কখনো সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা হয়নি, কিন্তু আজ সেটা করে ফেললাম। হঠাৎ করেই আমার হাজব্যান্ড প্ল্যান করলো যে চলো একটু ঘুরে আসি। তো ঘুরতে যাব বলে রেডি হয়ে দেখলাম যে সে টিকিট কাটলো আর এই সিনেমা হলে দুজনেই ঢুকে পড়লাম। তো প্রথমবারের মতো হাজব্যান্ডের সাথে এই অভিজ্ঞতাটা অর্জন করছি। এখানে তাণ্ডব মুভি চলছিল আর এটা হচ্ছে যে যশোর মণিহার সিনেমা হল। তো তাণ্ডব মুভি দেখা শেষ করেছি আর এখন নিচে নেমে যাচ্ছি। ক্যামেরা খুব বেশি ওপেন করতে দেয় না, দিলেই দেখা যাচ্ছে যে খুব চিল্লাপাল্লা শুরু হয়ে যায়, আসলে অন্যদের দেখার ডিস্টার্ব হয়। তো সিনেমাটা ভালো লেগেছে, সেটা কোনো কথা নয়। আসলে আমি এই ধরনের কাজ করতে অভ্যস্ত না, সেটা তো প্রথমেই বললাম যে জীবনের প্রথম অভিজ্ঞতা, আর সেটা আপনাদের মাঝেও শেয়ার করেছি। এই হচ্ছে যশোর মণিহার সিনেমা হলের রাতের ভিউটা। সিনেমা দেখে বের হয়ে তারপরে এটা ক্যাপচার করলাম আর এখন বাসার দিকে ফিরে যাচ্ছি। রাত বাজে 9টা। তো আমরা 6:30টার শোতে ঢুকেছিলাম। এটা হচ্ছে যশোর কালেক্টরেট ভবন। তো বাসায় চলে আসলাম, এসে খাওয়া দাওয়া করেছি অ্যাজ ইউজুয়াল। যেহেতু আমাদের গরু কুরবানি হয়েছিল না, তো নর্মাল মাছ ডাল ভাজি শাক সবজি এগুলোই খেয়েছিলাম, তো সেটা আর ক্যাপচার করিনি। তো বাচ্চারা এখানে বাজি ফুটাবে, তো আমাকে ডাকছে, চাচি আসেন আপনি ভিডিও করবেন না, আমরা বাজি ফুটাবো। তো আমি বলছি হ্যাঁ বাবা চলো। তো অল্প একটুখানি ভিডিও করলাম। তো সবাই কেমন আছেন? আশা রাখছি সবাই অনেক ভালো আছেন, আর আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আপনাদের সাথে শেয়ার করছি আসলে এই জীবনের ক্ষুদ্র ক্ষুদ্র আনন্দগুলো। অনেকটাই ভালো আছি আর অনেক ভালো কাটছে আমাদের ঈদ আনন্দ, সেই সাথে আমাদের সবার বাচ্চারও। আপনাদের ঈদও নিশ্চয়ই খুব ভালো কাটছে। যাই হোক, এটা পরদিন সকালবেলা আমার শ্বশুর আর শাশুড়ি আম্মা গ্রামের বাড়ি থেকে এসেছেন। মূলত কুরবানি দেওয়া হয়েছিল না, যে ওনারা ছিলেন না এখানে। তো শ্বশুর আব্বা গ্রামে কুরবানি দিয়ে তার পরের দিন যশোরে আসে, আর সেই দিনই আমাদের কুরবানিটা সম্পন্ন হয়। তো আম্মা আব্বা এখানে এসেছেন, আর এই যে আমরা ফ্যামিলি মেম্বার সবাই বাচ্চা কাচ্চা সবাই মিলে সেটা দেখছি যে কুরবানি করা হচ্ছে, পশুকে জবাই করা হচ্ছে। এখন বাজে সকাল 8:30টার মতো। তো এর ভেতরেই কিন্তু আমাদের কুরবানি হয়ে গেছে। আর শ্বশুর আব্বা যেহেতু গ্রামের বাড়িতে কুরবানি দিয়েছে, তাই আসার সময় আম্মা মাংস, রান্না করা মাংস কিছুটা আমাদের জন্য নিয়ে এসেছে। এখন আমরা সকালবেলা সেই আম্মার রান্না করা মাংস দিয়েই সকালবেলা খেয়ে নিব। আর ঘরের ভেতরেও একটু ওলটপালট করা হচ্ছে। ভাবির ড্রয়িং স্পেস থেকে এই ডাইনিং টেবিল আর চেয়ারগুলো এখন এই যে ব্যালকনিতে নিয়ে আসা হচ্ছে। এটা মূলত বারান্দা, তো এখানে সেট করা হচ্ছে। আর এই রুমটা ফাঁকা করে এখানে 2টা বেড বসানো হবে, সিঙ্গেল 2টা বেড। তো এখানে আব্বা আম্মাকে থাকতে দেওয়া হবে। নর্মালি আব্বা আম্মা হচ্ছে যে এই রুমে এসে থাকেন না, অন্য রুমেই থাকেন, কিন্তু আমরা যেহেতু ফ্যামিলি মেম্বাররা সবাই একসাথে, এই কারণে আব্বা আম্মাকে এই রুমে থাকতে দেওয়া হবে। এদিক থেকে কিন্তু গরুটাকে ছুলে কেটে নেওয়া হচ্ছে। এখানে প্রফেশনাল যে লোকেরা কাটে কষাই, তাদেরকেই নিয়ে আসা হয়েছে ভাড়া করে। আর এই যে আমাদের সকালের খাবারে ছিল খিচুড়ি আর আম্মার ঈদের দিনে রান্না করা কুরবানির মাংস। তো সেটা ভাবি গরম করে নিয়ে এসেছে, আর এখন আমরা সবাই খেতে বসবো। যাদের কাছে আজকের ব্লগটা ভালো লাগছে, তো প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইকে কিন্তু এই ব্লগগুলিকে আরও অনেকের মাঝে পৌঁছে দিবে। তো সকালে খাওয়া দাওয়া শেষ করে হাতে 1 কাপ চা নিয়ে আমি আবারও এসেছি এখানে যে মাংস কাটাকাটি দেখতে। মূলত আসলে আমরা চেষ্টা করছি যে দুপুরের যে খাবারটা 2টা-2:30টার ভেতরে আমরা খাই, তো সেই মাংসটা তাড়াতাড়ি করে রান্নাটা বসাই দিতে।
অফ ক্যামেরায় আমার হাজব্যান্ড, দেবর, ভাবি আমরা সবাই মিলে বসে একটা লিস্ট তৈরি করে নিয়েছি যে কাকে কাকে মাংসটা দেওয়া যায়। তো সেই অনুযায়ী কিন্তু মাংস বিলি বন্টন করা হবে এবং নিয়ম অনুযায়ী, যেটা আমাদের ইসলামে বলা হয়েছে। তো আমি আবারও এখানে এসেছি মাংসের কাছে। তো যারা অসহায় গরিব মানুষ তাদেরকে কিন্তু মাংস অলরেডি দিয়ে দেওয়া হচ্ছে, সেটার আমি ক্যামেরাবন্দি করিনি। আর কিছু মাংস আপনারা একটা বোলের ভিতরে দেখলেন, সেটা হচ্ছে যে স্টেক করার জন্য মাংসটাকে এই কসাই ভাই রেডি করে দিয়েছে। আর এখানে দেখেন আপনাদের ভাইয়া ভাবির স্যান্ডেল পরে দাঁড়িয়ে আছে, আমি সেটা একটু ভিডিও করে নিলাম। এই স্যান্ডেলটা ইন্ডিয়া থেকে এনে ভাবিকে গিফট করেছিলাম, সে আর পরার কিছু পাচ্ছে না, ভাবির স্যান্ডেল পরেই আছে। বড় ভাবি এদিক থেকে মাংস রান্নার জন্য যে যে মশলাগুলো লাগবে সেইগুলো একটা পাতিলে মাংস উঠিয়ে দিয়ে মশলা দিয়ে দিচ্ছে। এখানে 22 কেজি মাংস নেওয়া হয়েছে আমাদের সবার জন্য, যেন সবাই ভাইয়ের যে স্টাফরা আছে বা আমরা যারা আছি সবাই যেন ভরপুর সুন্দর মতো মাংস খেতে পারে। আর ওদিক থেকে আমি কি করেছি, নিজেই গিয়ে মাংসে হাত লাগিয়েছি। গত বছরও কুরবানি মাংস আমি এইভাবে আমার শাশুড়ি মার সাথে বিলি বন্টনে হেল্প করেছিলাম। আর আজ আমি এক ভাইয়ের সাথে বসেই আমি এভাবে বিলি বন্টন করছি, ব্যাগগুলো রেডি করে নিচ্ছি। যাকে যেরকম দিতে হবে, কোনোটা 3 কেজির ব্যাগ, কোনোটা 2 কেজি, কোনোটা 1.5 কেজির এবং কোনোটা 1 কেজির, লিস্ট অনুযায়ী আমরা এভাবে রেডি করে নিচ্ছি। তো এই যে আপনাদের ভাইয়ের হাতে কিন্তু একটা লিস্ট রয়েছে, সে দেখে নিচ্ছে যে আমার লিস্ট অনুযায়ী ব্যাগগুলো রেডি করা হচ্ছে কিনা। তো এভাবেই করেই কুরবানির দিনটা কিন্তু খুব ব্যস্ত সময় পার করেছিলাম, আর সেটা আপনাদের মাঝেও শেয়ার করলাম। আর আমার এই কাজগুলো করতে না অনেক বেশি ভালো লাগে, কারণ সবাই মিলে যখন কোনো কিছুতে শরিক থাকা যায় সেই আনন্দটা কিন্তু অনেক বেশি বড় হয়। তো আমি এই যে এখন মাংস ভাগ বন্টন করা হয়ে যাওয়ার পরে আমি একটু দেখে নিচ্ছি যে রান্নাবান্নার কত দূর হলো। তো কষানো হয়নি, জাস্ট মশলাটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে ঢেকে দিয়েছিল, এখন একটু নেড়ে নিচ্ছে। আর ঈদের দিন তো আমরা তো ঈদের পরের দিন কুরবানিটা দিচ্ছি, ঈদের দিন বাসায় তেমন কোনো লোকজন আসেনি, এসেছিলো খুব হালকা পাতলা। তো এদিক থেকে ভাবির বাসায় কিন্তু যখন যে গেস্ট আসছে তাকে যেভাবে আপ্যায়ন করা যায় সেভাবেই কিন্তু আপ্যায়ন করার চেষ্টা করা হচ্ছে। এটা হচ্ছে ভাবির ড্রয়িং রুম। তো ড্রয়িং রুমের ভেতর দিয়ে আমি কিন্তু আবারও মাংসটাকে দেখতে এসেছি। এখন কিন্তু প্রায় রান্না কমপ্লিট, দেখছেন যে চুলার জালটাকে একদম লো আঁচে রাখা হয়েছে। তো আমি দেখতে এসেছি যে কি হলো। আমরা কিন্তু মাঝে একবার একটু কষায়ের মাংসও খেয়ে নিয়েছি সবাই একটু একটু করে। তো দেখলাম যে একদম হয়ে গেছে এবং ভাইয়েরা সব চুলার জালটাকে অফ করে রেখেছে। কুরবানির মাংসের ভিতরে চুই ঝাল দেওয়া হয়েছে। আর আমাদের এলাকায় চুই ঝাল দিয়ে মাংস রান্না না করলে তো হবেই না। আর বিশেষ করে আমরা যেহেতু ঢাকায় থাকি, অনেক দিন পরপরই চুই ঝালের স্বাদ নিতে পারি। দেখা যাচ্ছে যে চুই ঝাল এখান থেকে কিনে নিয়ে ফ্রোজেন করে রাখলে সেটা দিয়ে মাংস রান্না করলেও কিন্তু ভালো লাগে না, কিন্তু একদম তাজা তাজা চুই ঝাল কিনে নিয়ে এসে তারপরে মাংসে ব্যবহার করলে সেটা কিন্তু খেতে খুব ভালো লাগে। তো হঠাৎ করে ভাবির মনে পড়েছে রসুন দেওয়া হয় নাই, তাই আমি এই রসুন 20 পিসের মতো রসুন নিয়ে এখন ধুয়ে মাংসের ভিতরে দিয়ে দিব। আর এই রসুনগুলো কিন্তু ভাবির এই যে বাড়ি, বাংলো বাড়ি, এখানেই জমিতে চাষ করেছে ওনাদের স্টাফরা, তো সেইগুলো আবার সংরক্ষণ করে রেখেছে। তো দেখেন আমি এখানে 20 পিস রসুন নিয়ে ধুয়ে এখন মাংসের ভিতরে দিচ্ছি। তবে লাস্ট টাইমে দেওয়ার কারণে রসুনটা সিদ্ধ হয়েছিল না, তো পরবর্তীতে রাতের বেলায় রসুনগুলো আলাদা করে উঠিয়ে একটা পাত্রে নিয়ে সেটা জাল করে তারপর আবার মাংসের সাথে মেশানো হয়েছিল, এরপরে রসুনগুলো সেদ্ধ হয়েছিল। তো যাই হোক, আমাদের রান্নাবান্না কিন্তু কমপ্লিট। আর এখন দুপুরের খাবার দাবার খেয়ে নিব আমরা। তো এখানে টেবিলে ভাত নিয়ে আসা হয়েছে আর কুরবানির যে মাংস সেটাও আনা হয়েছে। মাংস আসলে বড় বলে না এনে
একটা বাটিতেই আনা হচ্ছে, মানে মাঝারি বলে, বড় বলে আনলে দেখা যাচ্ছে যে জমে যাচ্ছে, আমরা তো ফ্যান ছাড়া থাকতে পারছি না, এরকমটা অবস্থা। এটা হচ্ছে যে বিকেলবেলা আমার ছোট জায়ের ভাই এসেছিল ওর বাপের বাড়ি থেকে, তো উনি চলে যাবে, তো আমি একটু বাইরে বেরিয়েছি, আপনাদের সাথে উঠানটাও শেয়ার করছি। দিনের বেলায় ভাবির উঠানের যে ব্যাকইয়ার্ড সাইডটা, পেছনের সাইডটা, যেখানে আসলে সবজির চাষ করা হয় বা অন্যান্য সব কিছু চাষ করা হয়, সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই হচ্ছে পেয়ারা গাছ। তো এটা শেয়ার করতে করতে আপনাদের কাছে বলি যে আজকের ব্লগটা আপনাদের কারো কাছে যদি ভালো লেগে যায়, আর আপনি যদি আজ প্রথমবারের মতো আমার এই চ্যানেলে এসে থাকেন, তো রিকোয়েস্ট করব প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল আইকনের অল অপশনটা সিলেক্ট করে দিতে হবে, এতে করে নোটিফিকেশানে আমার চ্যানেলের নিত্য নতুন লাইফস্টাইল ব্লগ, ডেইলি ব্লগ, ফ্যামিলি ব্লগগুলো পেয়ে যাবেন। আপনি চাইলেই যখন তখন সেটা দেখে নিতে পারবেন। তো এখানে কিন্তু ব্রোকলিরও চাষ করা হয়। আমরা গতবার রোজার ঈদের সময় যখন এসেছিলাম তখন ব্রোকলি দেখেছিলাম, পাতাকপি ছিল, ফুলকপি ছিল, আর এই হচ্ছে কলমি শাক, বেগুন লাগানো হয়, টমেটো লাগানো হয়। তা খুবই সুন্দর আসলে জায়গাটার, বেশ খানিকটা জায়গা তো। ভাবিরা হচ্ছে যে ওনাদের যে কাজের লোকজন থাকে তাদেরকে দিয়েই চাষবাস করিয়ে নিতে পারে। পুঁই শাক হয়, লাউ শাক হয়। গতবার আমি লাউ শাকও নিয়ে গিয়েছিলাম আমার বাসায়। তো যে সবজিগুলো নিয়ে গিয়েছিলাম সেগুলো প্রায় 4-5 দিন সংরক্ষণ করে আমিও খেয়েছিলাম। আর আপনাদের সাথে দেখাচ্ছি যে ব্যাকইয়ার্ডটা, বাড়ির ভেতরকার যে উঠানটার সাথে এই দরজা দিয়ে দেখা যায়। এখানে দাঁড়িয়ে আমি সেদিন ব্রাশ করেছিলাম, হাঁটাহাঁটি করেছিলাম, তো এই দরজাটা খোলা ছিল না বিধায় আপনাদেরকে দেখাতে পারিনি, চাইলে আমি খুলে নিতে পারতাম। তো এখন একটু শেয়ার করলাম। যেখানে কোরবানি দেওয়া হয়েছে ওই সাইডটাতে আরও বেশ খানিকটা জায়গা রয়েছে, একটা টিউবওয়েল রয়েছে, ওখানে হচ্ছে যে নাইট গার্ড ভাইয়ার বা বডিগার্ড ওরা কয়েকজন থাকে। তো শ্বশুরবাড়িতে আসলে কোরবানি না দিয়ে আমরা আর বাংলো বাড়িতে কোরবানি দেওয়ার কারণটা হচ্ছে যে আমার শ্বশুর আবার নতুন করে আমাদের থাকার জন্য 4400 স্কোয়ার ফিটের একটা বিল্ডিং করছে, সেটা এখনও কমপ্লিট হয়নি। তো কমপ্লিট না হওয়ার কারণেই কিন্তু ভাইয়ের এই বাংলো বাড়িতে ঈদ করা, এই কারণেই আসলে আমরা যশোরে আসছি, গতবারও এসেছি আর এবারও আসছি। আর এই যে আমাদের ছোট জায়ের ভাই, ওনাকে বিদায় দেওয়া হলো, আর এখন আবার এখানে উঠানে দাঁড়িয়ে আমরা সবাই একটু বেশ গল্পগুজব করছি। তো এই হচ্ছে অবস্থা, যেটা আপনাদেরকে জানালাম যে শ্বশুরবাড়িতে কোরবানি না দিয়ে কেন ভাসুরের বাসায় কোরবানি দিলাম। আসলে ওখানে থাকার জায়গা আছে, নেই যে তা না, কিন্তু বাচ্চা কাচ্চা গেলে অসুস্থ হয়ে যাবে, এই কারণে আসলে এখানে ভাইয়ের এখানে আসা। আর ওখানে যে বাড়ি বা যে ঘরগুলো অন্য যেগুলো আছে সেগুলোতে আসলে আব্বা দেখা যাচ্ছে যে কমার্শিয়ালি ভাড়া দেওয়া কোনো প্রতিষ্ঠান বা কোনো ডায়াগনস্টিক সেন্টার বা অন্যান্য ভাড়াটিয়ারা আছে সেভাবে করা। তো নতুন আমাদের জন্য যেটা করছে সেটা এখনও ইনকমপ্লিট, সেটা কমপ্লিট হয়নি দেখে আজ আমরা এখানে। এখন রাতের বেলা, তো বাচ্চারা খেলা করেছে আমার এই রুমে, আমি এখন ঘরটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি সুন্দর করে, এরপরে বাচ্চা কাচ্চা দিয়ে সবাইকে ঘুমিয়ে দেবো, আমি নিজেও ঘুমাবো। এই ছিল আজকের ব্লগটা। কেমন লেগেছে আপনাদের কাছে জানিয়ে একটা কমেন্ট করলে আমার কাছেও বেশ ভালো লাগবে। দেখা হবে নতুন কোনো ব্লগে, সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আর আমি ঘরটাকে ঝাড়ু দিয়ে ময়লাটা বাইরে রাখছি, কারণ সকালবেলা এসে যেন ভাবির কাজের লোক সেটা নিয়ে নিতে পারে। আজ বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।